Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। একজন একজন করে প্রায় প্রত্যেকটি শ্রমিককে ধরে কোমর থেকে দুই ভাগ করা হয়। গা গুলিয়ে ওঠে মিঠুনের। সমস্ত কারখানার মেঝে রক্তের নদীতে ভেসে যায়। তাদের কালো জুতো ছুঁয়ে যায় সেই উষ্ণ টাটকা রক্ত। নমস্কার, ভৌতিক অলৌকিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনি শুনবেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে কারখানায় এক রাত। গল্পের সমস্ত ভয়েস ওভার এবং ভিএফএক্স এডিটিংয়ে আমরা পাঁচফোড়ন প্রোডাকশন। শুরু হচ্ছে সুদেষ্ণা ঘোষের কলমে কারখানায় এক রাত। ট্রেনটা যখন স্টেশনে এসে দাঁড়ালো, ঘড়িতে রাত 10:20। মাধব বুঝতে পেরেছিল এত রাতে রিক্সা তো দূরের কথা, একটা মানুষের দেখা মিলবে নাকি সন্দেহ রয়েছে। কোনো শহরতলির বা তার আশেপাশে হলেও একরকম কথা ছিল, কিন্তু এমন ধ্যারধারে শিবপুর গ্রামে কোথায় তার জন্য কে বসে থাকবে, তাও এমন হাড় কাঁপানো রাতে। মনের মধ্যে একরকম দোলাচলতা নিয়েই স্টেশনে নামলো মাধব। বাস্তবিক সে যা ভেবেছিল ঠিক তাই। স্টেশন চত্বর একদম ফাঁকা, কেবল টিমটিমে একটা হলুদ আলো জ্বলছে একপাশে। তাতেই নির্জন স্টেশনটা কেমন যেন ভুতুড়ে লাগছে। ট্রেনটা প্রচণ্ড শব্দ করে হুইসেল ছাড়তে ছাড়তে এক নিমেষে স্টেশন থেকে চলে গেল তার গন্তব্যে। এতক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকায় শীতটা তেমনভাবে অনুভব করতে পারেনি মাধব, কিন্তু এমন খা খা স্টেশনে এত রাতে কুয়াশা চাদর মুড়ে মাধব খুব ভালোভাবে বুঝতে পারল শীতের কামড়। চারপাশ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে মাধব। সেই কোন ছোটবেলায় বাবার সাথে এসেছিল এই পিসিমার বাড়িতে, তাও প্রায় বছর 15 হয়ে গেল। তখন হয়তো মাধবের বয়স ছিল 12 কি 13 বছর। তবে সেই তখনকার শিবপুর গ্রাম আর এখনকার শিবপুর গ্রামের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। ঠিক তখন যেমন অজপাড়াগা ছিল, আজ এতগুলো বছর পরেও তেমনই আছে। কোনো অজানা কারণবশতই হয়তো এই শিবপুর গ্রামে উন্নত শহরের ছোঁয়া পড়েনি। কিন্তু এত রাতে কোথায় কি করবে, এইসব ভাবতে ভাবতেই হঠাৎ নিজের ডান কানের পাশ থেকে একটা ছায়া মূর্তি সরে যেতে দেখতে পেল মাধব। নিজের আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান কথাবার্তা মাথায় আসছিল, কিন্তু তার মধ্যেই মাধব স্পষ্টভাবে অনুভব করল ঠিক তার থেকে সামান্য দূরেই একটা বসার জায়গা মতো চেয়ারের পাশে সরে গেল একটা ছায়া মূর্তি। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে মাধব বলে উঠল, কে ওখানে? টিমটিমে হলুদ আলোতে কিছুই সেভাবে নজরে এলো না মাধবের। তবে তার স্পষ্ট মনে আছে সে ঠিক কাউকে না কাউকে দেখেছিল। শীতের রাতে এমন ফাঁকা স্টেশনে একা দাঁড়িয়ে আছে বলে নিজের মনের সৃষ্টি হওয়া ভয় থেকেই হয়তো এমনটা ঘটেছে। এটা ভেবেই আবার ঘাড় ঘুরিয়ে পিছনে যেই তাকাতে গেল, অমনি দেখতে পেল তার থেকে মাত্র 7-8 হাত দূরে একটা লোক দাঁড়িয়ে আছে।
লোকটা যেহেতু আলোর দিকে পিছন করে দাঁড়িয়েছিল, তাই তার মুখমণ্ডল কিছুই স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না। তবে তার মাথা অবধি মুড়ে থাকা চাদর আর পরনের লুঙ্গি আর অমন রোগাটে খয়াটে চেহারা দেখে প্রথমবারের জন্য একটু হলেও ভিমড়ি খেল মাধব। তারপর নিজেকে যতটা সম্ভব সংযত করে জিজ্ঞেস করল, আপনি? মাধবের গলাটা সামান্য কাঁপা কাঁপা শোনালো শীতের রাতে। লোকটি বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না, ঠিক যেমন ভাবে দাঁড়িয়েছিল এমন ভাবেই দাঁড়িয়ে রইল। লোকটির মুখটা বেশ কয়েকবার দেখার চেষ্টা করল মাধব, কিন্তু এমন ভাবে চাদরের মধ্যে তার সম্পূর্ণ শরীরটা ঢাকা রয়েছে, তাতে কিছুই বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে। আগে আমি কলকাতা শহর থেকে এসেছি, পিসির বাড়িতে যাব, আর শিবপুরে। আর ট্রেনটা পুরো 4 ঘন্টা লেট এলো। লাইনে কারা যেন ধর্মঘট ডেকেছিল, সেই নিয়ে প্রচুর ঝামেলা অশান্তির পরে কাঠ খড় পুড়িয়ে অবশেষে ট্রেনটা যখন স্টেশন এলো তখন রাত হয়েছে। শিবপুর যাওয়ার রিক্সা পাওয়া যাবে, আপনি চলুন, আমি নিয়ে যাচ্ছি। মাধব যেন হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হল। মেঘ না চাইতেই জল। মাধব কখনো ভাবতে পারেনি এমন নিশুতি রাতে এই গ্রামের মধ্যে একটা রিক্সার খোঁজ পাওয়া যাবে, তাও সেটা আবার যাবে সেই শিবপুরেই। কোনো রকম কোনো ভনিতা না করে মাধব তার হাতের ব্যাগটাকে তুলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি শীঘ্রই আপনার রিক্সাটা নিয়ে আসুন, আমি যাব শিবপুরে। চোখের নিমেষেই লোকটি কোথায় যেন অন্ধকারের মধ্যে মিশে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই মাধব এই সমস্ত কিছু নিয়ে আর সময় নষ্ট করল না। সে তাড়াতাড়ি গিয়ে উঠল রিকশায়। প্রচণ্ড ঠান্ডায় তার 2 হাত পা জমে গেছে প্রায়। নাকের কাছটায় ঠান্ডা বাতাস এসে অবশ করে দিচ্ছে যেন। রিকশায় উঠে আরো ভালো করে শালটা মুড়ি দিয়ে বসল মাধব। পাশে রাখল তার বড় কালো ব্যাগটা। বাইরে দুপাশের গাছের লাইন, তার ভিতর দিয়ে কালো কালো কিছু অদৃশ্য ছায়া যারা ঘোরাফেরা করছে বলে মনে হলো মাধবের। রাস্তা ঘুরঘুটি অন্ধকার, কেবল কয়েকটা গ্যাস বাতির আলো কোনো রকমে জ্বলছে। নিজের থেকে মাত্র হাত কয়েক দূরে রাস্তাও অস্পষ্ট। স্টেশন থেকে বেশ খানিকটা ভিতরে চলে এলেও তখনও অবধি গ্রামে দেখা মিলল না মাধবের। অনেক ছোটবেলায় আসার জন্য কিছুতে মনেও করতে পারল না মাধব যে কতটা ভিতরে গ্রাম। বলছি, আর কতটা পথ? ঘড়ির সময় বলছে প্রায় 11:30টার কাছাকাছি। চিন্তা করবেন না বাবু, আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধু চুপটি করে বসে থাকুন রিক্সার উপর। মাধব মনে মনে ঠিক করে নিল নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক টাকা বেশি ভাড়া দেবে সে, কারণ এই বিপদের সময় এই রিক্সাওয়ালা ছাড়া তার গতি কোনো রকমে সম্ভব হতো না। সারা রাত ওই ফাঁকা স্টেশনে একাই বসে থেকে পরের দিন নিউমোনিয়া বাঁধিয়ে বসত। রাত বাড়ার সাথে সাথে চারপাশে মেঠো রাস্তা আর গাছপালার পরিমাণ সময় সময় বাড়তে থাকে। একটা সময় রিক্সা প্রবেশ করে একটা পরিত্যক্ত মাঠের মধ্যে। মাঠের চারপাশে রয়েছে বাঁধানো জলা কালভার্ট, আর তার পাশ দিয়ে বয়ে গেছে একটা চওড়া নদী। তবে মাঠের আশেপাশে কিছু ঘন জঙ্গল কালো হয়ে রয়েছে। এই রাস্তায় হলুদ আলো আর নেই, তবুও সয়ে আসা চোখে যতটা দেখা যায় ততটা দিয়েই মাধব বুঝতে পারল রিক্সাটা এবার প্রবেশ করলো সেই জঙ্গলের ভিতরটাতেই। কেমন যেন একটা খটকা লাগলো মাধবের। এতটা সময় কি সত্যি লাগার কথা? তবু রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করার সাহস হলো না, কারণ যদি সে খারাপ ভাবে। তাই সামান্য একঘেয়েমি রাস্তার যাত্রাটাকে কাটানোর জন্য মাধব প্রশ্ন করল সেই রিক্সাওয়ালাকে, আচ্ছা, এই অঞ্চলে বেশ কয়েকটা কলকারখানা হয়েছিল যখন আমি আগের বার এসেছিলাম, দেখেছিলাম। এখন কি সেগুলো রয়েছে নাকি উন্নত হয়েছে? না বাবু, ওই কারখানা তো বহুত দিন আগেই বন্ধ হয়ে গেছে।
সে কি আর কম ঝামেলা? কেন, কিসের ঝামেলা হয়েছে? রিক্সাওয়ালা আর কোনো কথা বলল না। নির্দিষ্ট গতিতেই জঙ্গলের ভেতর দিয়ে চালিয়ে নিয়ে গেল রিক্সা। প্রচণ্ড ঠান্ডা বাতাস যেন জাপটে ধরল মাধবকে। নিজেকে নিজেই গাল দিল। এত দূরে একা একা আসাটা সত্যি সত্যি তার উচিত হয়নি। নিদেন পক্ষে তার ভাই কিংবা একটা বন্ধুকে তো অবশ্যই সঙ্গে আনা যেতে পারত। বড় পিসির বাড়ি আসার একটাই কারণ, তার বড় বোন মনামির বিয়ে সামনের ফাল্গুন মাসে। তাই দূরের সমস্ত আত্মীয় স্বজনকে কয়েকদিন আগে থেকে নেমন্তন্ন করার পর্বটা সেরে নিয়েছিল ওরা। ইচ্ছে ছিল বয়স্ক বিধবা পিসিমাকে একেবারে সঙ্গে করেই নিয়ে চলে আসবে মাধব। তাই সাথে করে আর কাউকে নিয়ে আসেনি সে। কিন্তু এত বড় যে বিপদের মুখে পড়তে হবে সেটা তখন ভাবেনি মাধব। সারাদিনের পরিশ্রমে দুই চোখে চোখ লেগে আসে মাধবের, অথচ পথ যেন শেষই হতে চায় না। চারপাশ কুয়াশার সাদা চাদরে মোড়া, নাকের ডগাটা বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। এবার সাহস করে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতে যাবে মাধব, ঠিক তখনই রিক্সাটা থেমে গেল জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত ভাঙাচোরা বড় বাড়ির সামনে। মাধব আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, এখানে কেন গাড়ি থামালেন? এই জঙ্গলের ভেতরে কি করব? রিক্সাওয়ালা কোনো কথা বলল না, কেবল রিক্সা থেকে নেমে দাঁড়ালো। কি হলো, এত রাতে এখানে কেন থামালেন গাড়ি? পথ আর কত দূর? আমরা তো আমাদের গন্তব্যে পৌঁছে গেছি বাবু। মাধবের গলা কাঠ হয়ে উঠল ভয়ে। অমন ঠান্ডার মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার। এমন ঘন জঙ্গলের মাঝে মাঝে চামচিকিদের আর বাদুড়ের চিঁচি শব্দ কানে ভেসে আসছে। মাধব বুঝতে পারল সে কোনোভাবে হোক ফেঁসে গেছে। মনের মধ্যে নানান রকম কুচিন্তা এসে ভিড় করতে লাগলো তার। মনের মধ্যে সাহস সঞ্চয় করে এবার গলাটা বেশ খাদে চড়িয়েই মাধব বলল, কি সমস্ত বলছেন আপনি? আমি কি আপনাকে এমন ঘন জঙ্গলে নিয়ে আসতে বলেছি? আমি তো বলেছি শিবপুর গ্রামে যাব। আপনি রিক্সা নিয়ে সোজা সেখানে চলুন, আমি আপনাকে নির্দিষ্ট ভাড়ার থেকে দুগুণ বেশি ভাড়া দেব। লোকটি যেন বিশ্রীভাবে হেসে উঠল খিলখিলিয়ে। তার হাসির শব্দ সমস্ত জঙ্গলের মধ্যে অনুনাদিত হতে হতে আবার ফিরে এলো মাধবের কানে। মাধবের এতক্ষণ মনে হচ্ছিল হয়তো সে কোনো ভয়ানক চোর ডাকাতের কবলে পড়েছে। এখনই হয়তো তার সমস্ত টাকা পয়সা যা রয়েছে সব নিয়ে তারা তাকে ছেড়ে দেবে, নয়তো মেরে ফেলবে। কিন্তু এই হাসির শব্দ শুনে মাধবের মনে অন্য কিছুই ভিড় করে এলো। কারণ এমন হাসি কোনো সাধারণ মানুষের হাসি কিছুতেই হতে পারে না। বাবু, আপনি যতই পয়সা দেন না কেন, পয়সা দিয়ে আমাদের আর কিছু হবে না। আমরা সমস্ত টাকা পয়সার ঊর্ধ্বে উঠে গেছি। কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আমাকে এমন জঙ্গলের মধ্যে একা নিয়ে এসে ফেলেছেন? আর কোথাও কোনো শব্দ নেই। নিজের বুক পকেটে হাত রেখে দুই ব্যাটারির টর্চের আলোটা সামনে ফেলতেই মাধব দেখতে পেল কোথায় সেই রিক্সাওয়ালা, আর কোথায় বা সেই বড় রিক্সাটা। চোখের নিমেষে যেন চতুর্দিক পুরো ফাঁকা। ভোজবাজির মতো উধাও হয়ে গেছে সেই রিক্সা, আর সাথে রিক্সাওয়ালা। নিজের দুই ব্যাটারি টর্চের আলোটা তেমন কিছু অন্ধকার ভেদ করতে পারছে না, তবুও কুয়াশার মধ্যে দিয়ে যতটা দেখা যায় তাই দিয়েই মাধব দেখতে পেল চারপাশে আগাছা গজিয়ে রয়েছে, আর তার মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শ্যাওলা ধরা এক পুরনো বাড়ি। ঠিক বাড়ি বললেও ভুল হবে, কোনো বড় পুরনো কারখানা ধরনের কিছু। আশেপাশে একটু হাঁটাচলা করল মাধব,
কিছু আশার আলো দেখার জন্য। কিন্তু কোথায় কে? বনের মধ্যে কয়েকটা হিংস্র জন্তু জানোয়ার কিংবা পাখির ডাক আর তাদের তারস্বরে চিৎকার ছাড়া কানে আর কিছুই এলো না মাধবের। প্রচণ্ড শীতে তার মনে হলো সে বুঝি এক্ষুনি কেঁপে মরে যাবে। তাই বুকের মধ্যে প্রচণ্ড ভয় নিয়ে এক পা করে এগোলো সেই পুরনো শ্যাওলা ধরা কারখানার ধ্বংসস্তূপের দিকে। টর্চের আলোয় মোটামুটি একটা ভালো জায়গা দেখে মাধব বসে পড়ল। বাইরে প্রচণ্ড ঠান্ডা আর হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচতে এর থেকে ভালো কোনো উপায় মাথায় এলো না সেই মুহূর্তে তার। প্রচণ্ড ভয়ে মেরুদণ্ডের শিরদাঁড়া অবধি কেঁপে যাচ্ছে তার। জীবনে এতদিন যে সমস্ত জিনিসকে স্রেফ মনের কল্পনা কিংবা হাসি মজা ভেবে উড়িয়ে দিয়েছে, ঠিক সেই জিনিসটাই আজকে তার সাথে ঘটবে বলে কখনো চিন্তা করতে পারেনি সে। সারাদিনের পথশ্রম আর ভয়েই হয়তো কখন যেন দুই চোখের পাতা এক হয়ে গেল তার। ধীরে ধীরে মাথাটাকে পেছনের দিকে করে হেলান দিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল মাধব। আর অন্ধকারের আড়াল থেকে অজস্র চোখ রক্ত মাংসের লোভে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল মাধবের দিকে। তাদের সবার যেন আজ মহাভোজ, আর এই সমস্ত অজস্র চোখের পিছনে লুকিয়ে রয়েছে আরও একজন, সে রিকশাওয়ালা। সে নিজে দায়িত্ব করে মাধবকে নিয়ে এসেছে এই পুরনো পরিত্যক্ত কারখানায়, যেটা আজ থেকে 13 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল ভয়াবহ অবস্থায়, যার রেশ আজও ভোগ করে এই শিবপুর গ্রামের জঙ্গলের আশেপাশে থাকা মানুষেরা। চোখটা কখন যেন লেগে এসেছিল নিজেও টের পায়নি মাধব। কানের মধ্যে বেশ কিছু লোকের কোলাহলের শব্দ এসে পড়াতে ঘুমটা ভেঙে যায় তার। চারপাশ ভালো করে দেখে নিজের বর্তমান অবস্থার কথা ভেবে আরো ভয়ে খানিকটা সিটিয়ে যায় সে। চোখ মেলে মাধব তাকিয়ে দেখে তার চোখের সামনের এতক্ষণের জীর্ণ শীর্ণ সেই পরিত্যক্ত ভাঙা কলকারখানা আর তেমন শ্যাওলা ধরা নেই, বরং সেটা এই স্বল্প সময়ের মধ্যে ভোজবাজির মতো সম্পূর্ণ বদলে গিয়ে নতুন রংচঙে কলকারখানায় পরিণত হয়েছে। সেখানে কাজ করছে অনেক লোক, কিন্তু সেই লোকগুলোর দিকে তাকিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় মাধবের। কলকারখানার মধ্যে রয়েছে অনেকগুলো হ্যাজাক বাতি, তারই হলুদ আলোতে চারপাশটা আলোকিত, আর তাতেই মাধব দেখতে পায় সেই সমস্ত শ্রমিকরা কলকারখানায় কাজ করছে তারা কেউই এই জগতের মানুষ নয়, বরং তাদের সারা শরীরে অসংখ্য ক্ষতের দাগ, আর তাদের চামড়া ফ্যাকাশে, শরীরে যেন এক বিন্দু রক্ত অবধি নেই। চোখের মনির জায়গা সম্পূর্ণ সাদা, আর অলৌকিকভাবে প্রত্যেকেই সমস্ত কাজ করার সাথে সাথে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মাধবের দিকে। তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কারখানার বিভিন্ন মেশিনপত্রে কাজ করলেও তাদের চোখগুলো নিবন্ধ রয়েছে একমাত্র মাধবের দিকেই। তারা কেমন যেন অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে, প্রায় গোটা 20 জন। অমন অবস্থায় নিজেকে আবিষ্কারের পরে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কোনোভাবেই মাথা ঠিক রাখা সম্ভব নয়। মাধব উঠে পালিয়ে যেতে চেষ্টা করল অন্ধকার বনের মধ্যে, কিন্তু পারল না। ওর সমস্ত শরীর ভারী হয়ে রয়েছে, গলা শুকিয়ে কাঠ, এখন এতটুকু জল না পেলেই যেন তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাবে তার। প্রচণ্ড চেষ্টা করল মাধব, কিন্তু
চিৎকার করতে চাইলেও গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বের হলো না তার। দৌড়ে উঠে চলে যেতে চাইল, কিন্তু পা দুটো পাথরের মতো আটকে আছে তার মাটির সাথে। পাথর আর কাঠ কাটার একভাবে যান্ত্রিক আওয়াজ কানে আসছে তার। শ্রমিকগুলো তাদের হাতের ধারালো অস্ত্রগুলোকে শান দিচ্ছে এক নাগাড়ে। ফ্যাকাশে মুখে একটা কুটিল হাসি হাসছে তারা। তাদের সেই ধারালো অস্ত্রের সাথে মোটা শক্ত কাঠগুলো কেমন যেন পাতলা কাগজের মতো দুখণ্ড হয়ে যাচ্ছে। তারা ওই অবস্থাতেই এক পা করে এগিয়ে আসছে সামনের দিকে। সমস্ত ঘরটা যান্ত্রিক আওয়াজে ভরে যাচ্ছে ক্রমে। দুহাত জোর করে নিজের কান চাপা দিল মাধব। এমন জোরে শব্দ আর সহ্য করতে পারছে না সে কিছুতেই। চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে সেই জনাকুড়ি শ্রমিক। এতটুকু ফাঁক ফোকর নেই তার পালিয়ে যাওয়ার জন্য। এক পা করে তার খুব কাছে চলে এলো সকলের হাতে সেই লোহার ধারালো তীক্ষ্ণ ছুরির মতো সেই যন্ত্র। সামান্য ঘূর্ণনে যা শক্ত কাঠ খণ্ডন করছে। চোখের পাতা দুটো বন্ধ করে শেষবারের মতো নিজের সমস্ত জীবনটাকে উপলব্ধি করার চেষ্টা করল মাধব, কারণ তার দৃঢ় বিশ্বাস এই প্রেতপুরীর হাত থেকে কোনোভাবেই তার মুক্তি নেই, তার নিশ্চিত মৃত্যু। নিজের অন্তিম ভবিষ্যতের কথা মনে করতেই তার সমস্ত শরীরের রোম খাড়া হয়ে গেল ভয়ে। হয়তো তার মৃত শরীরটা এই জঙ্গলের হিংস্র জন্তুরা ছিঁড়ে খাবে, নয়তো এই নরপিশাচগুলো। চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করতে লাগলো মাধব। 1, 2, 3, 4 এমন করতে করতে সংখ্যা যখন 20 ঘরে পেরোলো, প্রচন্ড চিৎকার শোনা গেল চারিদিক থেকে। মারাত্মক যন্ত্রণায় ছটফট করার মতো চিৎকার। আর চোখ বন্ধ করে থাকতে পারল না মাধব। এক ঝটকায় নিজের 2 চোখের থেকে হাত সরিয়ে চোখের সামনে যা দেখল তা দেখার পরে তার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। অমন ঠান্ডার রাতে জঙ্গলের ভিতরে হলুদ আলোয় মাধব দেখল ওর দিকে এগিয়ে আসা সেই শ্রমিকগুলোর দেহ খণ্ড খণ্ড হয়ে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, আর তাদেরই গলা থেকে বেরিয়ে আসছে মৃত্যু যন্ত্রণার আর্তনাদ। তাদের পেটের নিচ থেকে শরীরটা 2 ভাগে ফালা ফালা হয়ে ভাগ হয়ে রয়েছে। এতক্ষণের কাঠ কাটার সেই ধারালো অস্ত্র যেন কেউ নিপুণভাবে পেটের ওপর দিয়ে চালিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল মাধব। নিজের 2 চোখকে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। চোখের সামনে যেন ছবির মতো উঠে আসছে একের পর এক ঘটনাগুলো। সাদা চামড়ার কয়েকজন লোক 2 হাত পা চেপে ধরেছে তার। সেই সমস্ত শ্রমিকদের আর পেটের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছে সেই মেশিন। সাদা চামড়ার কয়েকজন লোক এসে 2 হাত পা চেপে ধরেছে সেই সমস্ত শ্রমিকদের আর পেটের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছে সেই মেশিন। সমস্ত ঘর কাঁচা আষ্টে রক্তের গন্ধে মম করছে। গা গুলিয়ে ওঠে মাধবের এমন দৃশ্য দেখে। ধীরে ধীরে পা ঘেঁষটে ঘেঁষটে বাইরে অবধি আসার চেষ্টা করে, আর তখনই আবারও সেই রিক্সাওয়ালার সাথে দেখা হয় তার। এবার তার চাদরের উপর দিয়ে মুখটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সেখানে মুখ বলে কিছু নেই, কেবল কালো একটা গর্ত, আর তাতেই বিন্দু বিন্দু ভাটার মতো জ্বলছে 2 চোখ। এতক্ষণে হাতড়ে হাতড়ে যতটা পথ বাইরের দিকে গিয়েছিল মাধব, ততটাই ছিটকে পিছনে সরে এলো ভয়ে।
বাবু, যে একবার কারখানায় ঢোকে সে তো আর বেরোতে পারে না। আমরাও ঢুকেছিলাম, বেরোতে পারিনি। এই যে দেখেন দেখেন বাবু, এই এতগুলো লোক সেই কারখানার কাজ করতে ঢুকলো আর বেরোতে পারলো না, কেবল মাঝখান থেকে নিজের শরীরটা দু টুকরো হয়ে গেল। মাধব জোরে জোরে বেশ কয়েকবার শ্বাস প্রশ্বাস নিয়ে হাঁপাতে হাঁপাতে লোকটিকে জিজ্ঞেস করল, আপনি আপনি কে? এসব কি হচ্ছে? লোকটি প্রচন্ড হাসতে হাসতে বলল, আমি হারাধন দাস বাবু, সামান্য রিক্সা চালাতাম এই কলকারখানায়। লোক মালপত্র বাবুদেরকে নিয়ে আসা যাওয়া করতাম, কিন্তু ওই যে গরম লোহার কয়েকটা শিক যখন মুখের উপরে বসলো, এই মুখ আর কিছু থাকলো না। বাকি শ্রমিকদের সঙ্গে আমিও। তারপর থেকে তো জ্যান্ত মানুষ পেলেই নিয়ে আসি এই পরিত্যক্ত কারখানাতে। আসলে মরার আগের অভ্যাস তো এত সহজে যায় না। মাধব এবার স্পষ্ট দেখতে পেল সেই রিক্সাওয়ালার পা মাটির সাথে ঠেকে নেই, তার পা মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ওঠানো। প্রচন্ড জোরে ভয়ে কয়েকবার চিৎকার করে ওঠে মাধব, কিন্তু ততক্ষণে সমস্ত কারখানায় দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন। দুখণ্ড হওয়া শরীরগুলো সহ সমস্ত যন্ত্রপাতি, দরজা, জানালা, দেওয়াল সবকিছু ক্রমশ ছাই হয়ে যেতে থাকে সেখানে। বাদ পড়েনি মাধব হালদার নিজেও। সেদিন বেশ কয়েকজন অশরীরীর সাথে নিজের প্রাণটা বেঘরে দিয়ে দিয়েছিল সে। কেবল প্রাণটা বেরিয়ে যাবার কয়েক মুহূর্ত আগে মনে পড়েছিল মাধবের বেশ কয়েক বছর আগের দৈনিক সংবাদপত্রে পড়া সবচেয়ে বড় লাইনটা। ইংরেজদের অত্যাচারে নষ্ট হলো শিবপুর ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের দরজা। শিবপুর স্টেশনের পর জঙ্গলের কাছে দিন দশেক আগে মাধব হালদার নামের একজন মৃতদেহ পাওয়া যায়। অর্ধদগ্ধ অবস্থায় গ্রামবাসীরা তাকে জঙ্গলের একদম ধার থেকে উদ্ধার করে। তারাও বাকি তিনজনের মতোই পেটের নিচ থেকে শরীরটা দুভাগে ভাগ হওয়া ছিল। বাকি তিনজনের মতোই তারও শরীরটা ধারালো অস্ত্র দিয়ে কাটা। এর আগেও রথিন হালদার, মাধব কবিরাজ আর নরসিংহ দস্তিদার এই তিনজন লোককেও ঠিক একই অবস্থায় পরের দিন গ্রামবাসীরা উদ্ধার করে। ওখানকার সাধারণ মানুষের কথায় ওই শিবপুর জঙ্গলের পুরনো কলকারখানায় নাকি এখনো অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, আর ওরাই মানুষকে ছলে বলে ঘুরিয়ে নিয়ে এসে মেরে ফেলে। পুলিশ এই বিষয়ে তদন্ত করলেও সঠিক তথ্য কেউই দিতে পারেনি। স্থানীয় মানুষেরা ওই এলাকাকে সচরাচর এড়িয়ে চলে। তাদের বিশ্বাস হয়তো সেখানে এখনো মৃত সৈনিকের আত্মা থাকে। সকালে রেডিওটা চালিয়ে এক কাপ চা খেতে খেতে খবর শোনাটা সেই রোজকারের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মিঠুনের। রোজের নানান খবরের মাঝে আজকের এই খবরটা বড্ড বেশি কানে লাগলো তার। আর পাঁচটা সাধারণ খবরের চেয়ে একটু বেশি মনোযোগ দিয়ে শুনছিল খবরটা। রোজকার হয়তো যুদ্ধ, ঝামেলা, অশান্তি, বোম ছোড়াছুড়ি এসবের বাইরে আর তেমন কিছু রসদ নেই। তবে এই খবরটা নিয়ে বেশ কপালে চিন্তার ভাঁজ পড়ল মিঠুনের। চায়ে শেষ চুমুকটা দিয়ে তৈরি হয়ে নিল অফিসের জন্য। অফিস বলতে সামান্য সরকারি অফিসের কেরানি মিঠুন। সারাদিন অফিসে কাটিয়ে এসে বিকেলের দিকে একটু বেরিয়ে সন্ধে সন্ধে বাড়ি ঢুকে মিঠুন নিয়ে বসে তার বইপত্রগুলো। সমস্ত বই ভূতকে নিয়ে বেশ কিছু রিসার্চমূলক বই। ছোট থেকে বাকি সবকিছু পড়ার পাশাপাশি ভূত এবং অতি অলৌকিক জিনিসপত্র প্রতি আগ্রহটা একটু বেশি মিঠুনের। একদিকে ভূত চর্চা আর অপরদিকে ঈশ্বরের আরাধনা, দুটোই চলে তার। বাইরের দিক থেকে সামান্য সরকারি অফিসের কর্মচারী হলেও ভিতর থেকে সে একজন অন্য রকমের মানুষ। তারই গ্রামের লোক ছিল মাধব হালদার।
তবে সম্পর্কে বন্ধু বা দাদা কোনোটাই বলা যায় না। তেমন পরিচয় ছিল না মিঠুনের সাথে। কেবল অফিসে যাওয়ার সময় মাঝে মাঝে কচুরির দোকানে কচুরি আলুর দম খেতে দেখত তাকে। ব্যাচেলার ছেলে, তার ওপর বছর 5 আগে পথ দুর্ঘটনায় বাবা মা দাদা 3 জনকেই হারিয়ে এখন এই বাড়িতে একাই বাস করে মিঠুন। নিজের সমস্ত কাজ নিজেই করে, বাইরের লোককে তেমনভাবে ঘরে আসতেই দেয় না। কাজেই কারোর কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না মিঠুনের। কোনো সিদ্ধান্ত সে নিজেই নেয়। বিকেল হতে না হতেই অফিস থেকে ফিরে তাই গায়ে জামা গলিয়ে মিঠুন বসল তার পড়ার টেবিলে। এই সময় হঠাৎ বেজে উঠল দরজায় কলিং বেল। মাথা উঁচু করে ঘড়িতে সময় দেখে নিল মিঠুন। 7:15। এমন সময় আসলে আসতে পারেন একমাত্র অনিমেষ সমাদ্দার। বয়স 50 ছুঁই ছুঁই হলেও মুখচোরা মিঠুন একমাত্র এই মানুষটার সাথেই কথা বলে শান্তি পায়। মানুষটা মিঠুনের বড় বেলাকার অঙ্কের শিক্ষক। এই লোকটি মিঠুনকে আস্তে আস্তে আজকের জায়গায় গড়ে তুলেছে। পদার্থবিজ্ঞান সহ এই ভূত অলৌকিক জগৎ নিয়ে জানার আগ্রহ জন্মেছিল ঠিক তার কাছ থেকেই। তাই এই মানুষটার অবদান জীবনে কখনোই অস্বীকার করতে পারে না মিঠুন। লোকটার মধ্যে অসম্ভব প্রতিবাদ, অথচ কি সাদামাটাভাবে থাকেন তিনি। এক মাথা কাঁচাবাঁকা চুল, গোঁপদাড়ি কামানো মুখ নিয়ে সাদা ধপধপে ধুতি পরে এসে বসে পড়লেন অনিমেষবাবু। মুখটা শান্ত সৌম্য, চোখগুলো গোল গোল, তবে তার ভিতর গভীর জীবনবোধ আর দীপ্তি স্পষ্ট। কালো ফ্রেমে চশমার ওপর দিয়ে সেটা আর কেউ বুঝতে না পারলেও একমাত্র বুঝতে পারে মিঠুন। বসুন স্যার, বেশ অনেকদিন পরে এলেন। চা নাকি কফি? এই শীতকালে কফিটাই বেশি ভালো লাগে, জমে কিন্তু। একদম, তাহলে 2 কাপ করে কফি চাই। তারপর অনিমেষবাবু মিঠুনের পড়ার টেবিল থেকে একটা কাগজ তুলে নিয়ে বেশ মনোযোগ সহকারে বেশ কিছুক্ষণ পড়ে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তা এবার কোথায় যাওয়া হচ্ছে শুনি? আর আমাদের ভূত বাবাজির নাম গোত্রই বাকি। মিঠুন কফি ঢালতে ঢালতে বলল, এবার অভিযান একেবারে শিবপুরে। শিবপুরে? তারপর খানিকটা থেমে বললেন, ও আচ্ছা, শিবপুর। এই তো আমাদের পাড়ায় মাধব হালদারই তো। একদম স্যার, মাধবদা। সম্ভবত কলকারখানার পুরনো শ্রমিকের আত্মারা আর স্থানীয় বাসিন্দারা সেই একই কথা বলেছে। একটা সিগারেট ধরিয়ে কফিতে কয়েক চুমুক দিয়ে অনিমেষবাবু বললেন, কি জানতে পারলে মিঠুন? মিঠুন সামনে চেয়ারে বসে এক চুমুক কফি গালে দিয়ে বলল, আজকের সকালে খবরটা শোনার পর অফিসে যাওয়ার পথে লাইব্রেরি থেকে কটা বই নিয়ে এসেছি, ওটাই পড়লাম। যতটা জানলাম তাতে বোঝা যাচ্ছে শিবপুরে ওই জায়গায় বেশ কয়েক বছর আগে একটা কলকারখানা তৈরি হয়েছিল, নাম শিবপুর ইঞ্জিনিয়ারিং। সেটা ইংরেজ সরকারের সাথে কোনো এক কারণে ঝামেলা বাঁধায় ইংরেজরা এক রাতে আক্রমণ করে ওই কলকারখানা। সম্ভবত ব্রিটিশ বিরোধী অস্ত্র গোপনে তৈরি করা হতো, বিপ্লবীদের যোগান দেওয়া হতো। ইংরেজরা এসে শ্রমিকদের হত্যা করে সেই রাতে জ্বালিয়ে দেয় কলকারখানা। শ্রমিকদের মৃত্যু হয়। রিপোর্টস অফ ইন্ডিয়া বলেছে প্রায় 20-র বেশি জন শ্রমিক ছিল সেখানে। সেই থেকেই এই জায়গাটা ভুতুড়ে। তা কবে যাবে বলে ঠিক করলে? আগামীকাল অফিস ছুটি নিয়েছি। আপনি জানেন তো স্যার, এইসবের গন্ধ পেলে আমি একটু আবার। অনিমেষবাবু সামান্য হাসলেন। তারপরে নিজের স্বভাবসিদ্ধ ভাবেই বাম পায়ের নখ দিয়ে ডান পায়ের নখ খুঁটতে লাগলেন একভাবে। তুই কিসে করে যাবি তাহলে মিঠুন? রাতের আগে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ দিনের বেলায় তো ভূত বাবাজিরা সব ঘুমিয়ে থাকেন। ভাবছি মানে আমিও যদি যাই তোর সাথে। আসলে ওই জায়গাটার প্রতি আমার একটা আলাদা রকম ভাবে টান জন্মেছিল। মিঠুন প্রচন্ড খুশি হয়ে তার স্যারের কাছে এসে বসল। আর এ তো ভীষণ খুশির খবর। আপনি থাকলে আমারও তো সাহসটা হয়।
আর একা একা ভূত দেখার চেয়ে দুজন মিলে একসঙ্গে থাকাটা অনেক ভালো। কালকে তাহলে বিকেল 4টের লোকাল ধরে একেবারে পৌঁছে যাব শিবপুরের পুরনো পরিত্যক্ত কলকারখানায়। রাত না হলে সেভাবে তাদের উপস্থিতি বোঝা যাবে না। প্রথমে বুঝতে দেওয়া যাবে না আমাদের উদ্দেশ্য, সাধারণ মানুষের মতোই ব্যবহার করতে হবে, আর তারপর না হয় শেষে। মৃদু একটা হাসি রেখা দুইজনের চোখে খেলে গেল। একটা দীর্ঘ সময় দুজনেই চুপ থেকে বাড়ি চলে গেলেন অনিমেষবাবু। মিঠুনের সমস্ত ঘরটা কালো অন্ধকারে ডুবে গেল, সম্ভবত লোডশেডিং। তবুও কোনো রকম আলোর ব্যবস্থা করল না সে, ঠায় বসে রইল চেয়ারে। আগামীকাল তার অনেক বড় কাজ। 1 2 না, কারখানার 20 জন অসহায় শ্রমিকগুলোর সাংঘাতিক ভয়ানক আত্মাগুলোর সাথে লড়াই তার। সেটা সহজ হবে না। ওদের ট্রেনটা 4টে বলে 5টায় এলো, ফলত পৌঁছাতেও দেরি হলো বেশ খানিকটা। শীতে ঝুপ করে সন্ধ্যা নামে, তার উপর রাত 10টা বাজতেই শিবপুরের মতো অজপাড়া গায়ে নিশুতি রাত ঘনিয়ে এসেছে। মিঠুন মাটিতে পা ফেলেই বুঝতে পারল চারপাশে কোনো অশরীরীর উপস্থিতি। তবুও কোনো রকম বুঝতে দিল না। স্টেশন চত্বর ফাঁকা, কোথাও কেউ নেই। হলুদ টিমটিমে আলো কেবল আবছাভাবে জ্বলছে, তাতে চারপাশের ঘন কালো অন্ধকার আরো গভীরভাবে ফুটে উঠছে। কুয়াশার চাদর যেন সেই হলুদ আলোটার রোশনাইকে আরো অনেক গুণ কমিয়ে সাদা ফ্যাকাশে করে দিয়েছে। সেই অন্ধকার ফাঁকা নির্জন প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছে 2 জন পুরুষ। একজনের বয়স 30-এর আশেপাশে, আর একজন 50। দুজনের হাঁটার চলনভঙ্গি সমস্তটাই একই রকমের। তারা যেন একই গতিতে হেঁটে চলেছে। 2 জনের চোয়াল শক্ত, ভারী। বাবুরা, রিক্সা লাগবে? এত রাতে আমার কাছে ছাড়া আর কোনো রিক্সা পাবেন না বাবুরা। একটা ফ্যাসফ্যাসে বাক্য ভেসে এলো ওদের পিছন থেকে। ঘটনাটা দেখে অন্য কেউ হলে হয়তো চমকে উঠত, কিন্তু তারা দুজন যেন এটার জন্যই প্রস্তুত ছিল। প্রস্তুত হবেই না বা কেন? ওরা দুজনেই যে অনুভব করতে পারে ওদের আশেপাশে থাকা সমস্ত অশরীরীর উপস্থিতি। তবে এটা একদিনে হয়নি, বহুদিন ধরে পড়াশোনা ভূত নিয়ে চর্চা করার পরে আয়ত্ত করতে পেরেছে। এই সমস্ত কাজে প্রচণ্ড ঝুঁকি, প্রাণ হাতে নিয়ে একরকম কাজ। হ্যাঁ, আসলে আমরা তো শিবপুরের দিকে যাব, ওখানে আমাদের একটা আত্মীয়র বাড়িতে। ট্রেনটা বড্ড বেশি লেট করার জন্য দেরি হলো, রাতও হলো। আপনি যদি আমাদের নিয়ে যান খুব ভালো হয়, আমরা সাধারণ ভাড়ার থেকে কয়েক টাকা বেশি ভাড়া দেব। আসেন বাবু আমার পিছন পিছন, রাস্তার সামনে আমার রিক্সা রাখা রয়েছে। লোকটির সমস্ত শরীর ঢাকা কালো চাদরে, মুখমণ্ডল স্পষ্ট নয়, শরীর কঙ্কালসার। সে সবার প্রথমে এগিয়ে যেতে লাগলো, আর পিছু পিছু তারা দুজনে হাঁটতে লাগলো। দুইজনই স্পষ্ট দেখতে পেল এই লোকটি কেবল একটি অবয়ব ছায়া মূর্তি, এর ভেতরে কোনো রক্ত মাংস নেই। বহুদিন আগে এর মৃত্যু হয়েছে, কারণ লোকটির পা মাটি থেকে অনেকটা উপরে, অন্ধকারের মধ্যে শূন্যে ভাসছে। রিকশাটাতে উঠে বসল ওরা, একইভাবে ঘুরে এসে পৌঁছালো সেই বহু পুরনো কলকারখানার সামনে। অনিমেষ অভিনয়ের সুরে বলল, বলছি এখানে তো আপনাকে আনতে বলা হয়নি, আপনাকে তো শিবপুরে আনতে বলা হয়েছে। আমি শুধু স্টেশন থেকে নিয়ে এসে ফেলি এখানে, এই রংচটা পুরনো কারখানায়। বড্ড ক্ষুধা যে আমার। কিন্তু এমন পরিত্যক্ত জায়গাতে রাত কাটাবো কি করে? কি যে বলেন, একটু অপেক্ষা করুন বাবু,
এই পুরনো কারখানা কেমন নতুনের মতো সেজে উঠবে দেখতে পাবেন। কিন্তু লোকটি আরো বেশ কিছু কথা বলতে যাচ্ছিল, কিন্তু কিছুতেই পারল না। তার সমস্ত শরীর কেমন যেন দড়ির মতো পাকিয়ে যেতে লাগলো ক্রমে, কারণ লোকটির দিকে একটা কালো দণ্ড এগিয়ে একভাবে মন্ত্র উচ্চারণ করে চলেছে অনিমেষ সমাদ্দার। পেশায় কলেজে অঙ্কের শিক্ষক, নেশায় ভূত বিশারদ। ছাড়, ছেড়ে দে। কে তোরা, কে? সে রিক্সাওয়ালার গলার স্বর ধীরে ধীরে প্রচণ্ড হিংস্র আর পাশবিক শোনাতে থাকে। প্রচণ্ড যন্ত্রণায় মানুষ যেভাবে ছিটকে পড়ে ঠিক সেভাবে সে কাতরাচ্ছে। আমরা কে সেটা জানার আগে আপনি বলুন, কেন বাকি লোকেদের আমাদের মতন করে নিয়ে আসেন এই পরিত্যক্ত কলকারখানাতে? মরার আগেও এত কাজ করতাম, মরার পরেও তাই অভ্যাসটা ছাড়তে পারিনি। বড্ড কষ্ট করে মরেছি, বড্ড কষ্ট। বাড়িতে ছেলে বউ এখনো বেঁচে আছে, ও সারা শরীর পুড়ে যাচ্ছে। মিঠুন আর অনিমেষবাবু সচক্ষে দেখতে পেলেন সেই রিক্সাওয়ালার চাদরটা সরে গিয়ে সেখানে কেবল কালো অন্ধকারের মতো গায়ের রং। সম্পূর্ণ পুড়ে গেল, যেভাবে চামড়াগুলো ঝলসে যায় ঠিক তেমনই তার চেহারা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তার মুখমণ্ডল বলে কিছু নেই, কেবল ভাটার মতো জ্বলন্ত দুটো হিংস্র চোখ ছাড়া। কি করে মারা গেলেন, আর এতগুলো মানুষকে ভুলিয়ে কেনই বা এনে মারলেন? কি কষ্ট! সারা শরীর জ্বালিয়ে দিল ওই গোড়া সৈন্যরা। চোরাগোপ্তা মাল পাচার করতাম, স্টেশন থেকে বহু লোক আসতো। এখন এখানে তখন তাদের নিয়ে যাওয়া আসা করতাম। এখন বড় খিদে লাগে, টাটকা রক্তের স্বাদ। কি! অনিমেষবাবু থামলেন না, এক নাগাড়ে পড়ে যেতে লাগলেন মন্ত্র, আর তাতেই প্রচন্ড রকমের ছটফটানি আরো ক্রমে বাড়তে থাকলো সেই রিক্সাওয়ালার। একটা সময় ধীরে ধীরে তার শরীরটা বাতাসে মিশে যেতে লাগলো ধোঁয়ার মতো। ঠান্ডা হলো তার প্রচন্ড ছটফটানি, তারপর কালো ধোঁয়ার একটা কুণ্ডলী মিশে গেল বাতাসে। প্রচন্ড ঠান্ডার রাতে চারপাশের পরিবেশ আরো ঠান্ডা হয়ে গেল। অনিমেষবাবু এতক্ষণ পরে থামালেন তার মন্ত্র বলা। মিঠুন হাঁপ ছেড়ে অনিমেষবাবুকে লক্ষ্য করে বলল, প্রচন্ড কষ্ট আক্ষেপ নিয়ে মারা গিয়েছিলেন উনি। এতদিন মৃত্যুর পরেও প্রচুর কষ্ট পেয়েছেন। এতদিনের বন্দি আত্মার মুক্তি হলো। এটা তো একটা প্রেতাত্মা, কিন্তু ওই কারখানার ভিতরে এতগুলো শক্তিশালী হিংস্র প্রেত, তাদের সাথে মোকাবিলা করা সহজ নয়। আর সামান্য ত্রুটি বিচ্যুতি হলে কিন্তু সাক্ষাৎ মৃত্যু। কোনো কাজকে ভালোবাসলে পিছিয়ে আসতে নেই স্যার, আপনি শিখিয়েছেন। ভূতকে নিয়ে জানা, ওদের কথা বোঝা আপনার নেশা, আর আমি সেই নেশা ছাড়তে পারবো না, ঠিক যেমন আপনিও ছাড়তে পারেননি এতগুলো দিনের পরেও। অনিমেষবাবু কোনো কথা বললেন না। তিনি মনে মনে ভাবলেন তার সুযোগ্য ছাত্র হয়ে উঠছে এই মিঠুন। স্যার, আমি কিন্তু অনুভব করতে পারছি ওরা আমাদের আশেপাশেই রয়েছে। সম্ভবত উর্ক। এটা একটু ব্যাখ্যা করুন। গলা কেটে মরলে যেমন স্কন্ধ কাটা, জলে ডুবে মরলে যেমন জলভূত, তেমনি কোমরের নিচের অংশ কেটে দুখণ্ড শরীর নিয়ে মরলে তাকে বলে উর্গ। এরা সম্ভবত পায়ে হেঁটে না চলে কোমর ঘষতে ঘষতে চলে, কারণ এদের কোমরের নিচের অংশটা কাটা। দেখতে সাংঘাতিক রকমের ভয়ানক হয় বলে মানুষ এদের দেখেই ভয় পায়। তার উপরে এরা সমস্ত রকম আত্মাদের মধ্যে সবচেয়ে ভয়ানক, কারণ এরা শরীরের উপরের অংশ ও নিচের কাটা অংশ উভয় ভাবেই আক্রমণ করে, ফলে মানুষের কোনোভাবে ছুটে পালিয়ে আসার ক্ষমতা রাখে না।
অন্ধকার রাতের মধ্যেই হাতে দুটো সাদা টর্চের আলো নিয়ে তারা বহুদিনের শ্যাওলা ধরা জঙ্গলের ভিতরে পুরনো পুড়ে যাওয়া কারখানার ভিতরে প্রবেশ করল। একটা লম্বা মতো বেতার ধরনের কিছু যন্ত্র বসল কারখানার মেঝেতে। সেখানে গজিয়ে উঠেছে লতা পাতা লম্বা ঘাস, শুকনো পাতা চারপাশে ছড়িয়ে আছে। ভাঙা ছাদের নিচে কয়েকটা পুরনো লোহার ধারালো যন্ত্রপাতি ঝড় জল বৃষ্টিতে জং ধরে হলুদ হয়ে আছে। মিঠুন জানে এই যন্ত্রটির কাজ হলো তার লম্বা তারের মাধ্যমে অশরীরীদের উপস্থিতির দিক টের পাওয়া। অশরীরী উপস্থিত থাকলে যন্ত্রটি জানান দেবে। যন্ত্রটি সেই মেঝেতে স্থাপন করে কিছুক্ষণ অপেক্ষা করল তারা। টিটি শব্দ কেবলমাত্র একদিকে নয়, যন্ত্রটি চারপাশে গোল গোল হয়ে ঘুরতে থাকল। আর তার সাথে টিটি শব্দ এক নাগাড়ে প্রচণ্ড রকম গতিতে ঘুরতে লাগলো সেই যন্ত্র, যেন সেই যন্ত্রটি এক্ষুনি তার ওপর হওয়া চাপ সহ্য করতে না পেরে বিকল হয়ে যাবে। অনিমেষবাবু এবং মিঠুন দুজনেই গলা শুকিয়ে এলো। যন্ত্রটির এমনভাবে ঘোরার অর্থ হলো কেবল যে কোনো একদিকে নয়, এই ঘরের সব দিকেই রয়েছে অশরীরীদের উপস্থিতি। বিকল হওয়ার ভয়ে খুব তাড়াতাড়ি যন্ত্রটিকে আবার বোতাম টিপে বন্ধ করে দিল অনিমেষবাবু। আর মুহূর্তেই তাদের চোখের সামনে শুরু হলো ভোজবাজির মতো বেশ কিছু ঘটনা। একটা একটা করে জিনিস বদলে যেতে লাগলো চোখের সামনে। সেই পরিত্যক্ত জং ধরা শ্যাওলা পড়া কারখানার সেটা বদলে গেল। মানুষের ব্যস্ততা, কোলাহল আর নতুন হওয়া সেই কলকারখানার মতো। ভেঙে চুরে নষ্ট হয়ে যাওয়া দরজা জানালাগুলো নতুনের মতো করে সেজে উঠল নিমেষেই। এই সমস্ত জিনিস একসাথে দেখে একটু হলেও ঘাবড়ে গেল দুজনেই, কিন্তু পরক্ষণেই নিজেদের শক্ত করে নিল তারা। প্রায় 20-25 লোক একভাবে কাজ করছে। তারা যেন অনন্তকাল ধরে সেই একই কাজ করে চলেছে। তাদের দেখে মনে হচ্ছে না তারা কাজ থেকে মন সরিয়েছে, কিন্তু তারা যে এ জগতের বাসিন্দা নয় সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। দুই চোখ সম্পূর্ণ সাদা ফ্যাকাশে, তাতে বিন্দুমাত্র কোনো মণি নেই। সমস্ত শরীরে এক ফোঁটাও রক্ত নেই, পুরো সাদা ফ্যাকাশে, এবং প্রত্যেকের কোমর বরাবর শুকিয়ে যাওয়া রক্তের মোটা দাগ। তাদের হাতে কাট কাটার জন্য ধারালো গোল চাকতির মতো যন্ত্র। তাতে মোটা মোটা কাঠগুলো নিমেষেই সুন্দরভাবে কেটে যাচ্ছে। এবার এক মুহূর্ত পরেই হঠাৎ করেই সবাই একসাথে তাকালো তাদের দুজনের দিকে। সকলে যেন একই রকম ভাবে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। প্রত্যেকের হাতে যন্ত্র দিয়ে আসছে প্রচন্ড রকমের যান্ত্রিক আওয়াজ। দুই কান ফেটে যাওয়ার জোগাড় হয় তাদের। মিঠুন একবার তাকালো অনিমেষ সমাদ্দারের দিকে। তিনিও কাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা কি করবে কিছু ভেবে পাচ্ছে না। তাদের এতদিনের অভিজ্ঞতায় এমন ঘটনা কখনো ঘটেনি আগে। সেই অতগুলো লোক এক পা করে এগিয়ে আসছে তাদের দিকেই। হঠাৎই যেন প্রত্যেকের শরীরগুলো দুমড়ে মুচড়ে আলাদা হতে থাকে শরীর থেকে। প্রত্যেকের শরীর কেটে যায় কোমর থেকে। ওইটুকু ঘরের মধ্যে শুরু হয় প্রচন্ড রকমের চেঁচামেচি, চিৎকার, মরণ যন্ত্রণা। কোত্থেকে যেন হুড়মুড় করে প্রবেশ করে একদল গোড়া সৈনিক। তারা একজন শ্রমিককে ধরে, আর একটা গোড়া সৈন্য তাদের ব্যবহৃত সেই গোল ধারালো চাকতির মতো কাঠ কাটার যন্ত্র দিয়ে শরীর থেকে দুই ভাগ করতে থাকে। একজন একজন করে প্রায় প্রত্যেকটি শ্রমিককে ধরে কোমর থেকে দুই ভাগ করা হয়। গা গুলিয়ে ওঠে মিঠুনের। সমস্ত কারখানার মেঝে রক্তের নদীতে ভেসে যায়। তাদের কালো জুতো ছুঁয়ে যায় সেই উষ্ণ টাটকা রক্ত।
অনিমেষ বাবুরও সমস্ত শরীরে ঘাম ঝরতে দেখা যায় সেই শীতের রাতেও। ভয়ে দুজনেরই হাত পা কাঁপতে থাকে অনবরত। একটা সময় শেষ হয়ে যায় সেই খণ্ড হওয়া শরীরের সংখ্যা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে অর্ধেক হয়ে যাওয়া শরীরগুলো। আর এরপরেই মৃত শরীরগুলো জেগে ওঠে ভয়ানকভাবে। তাদের স্থির দৃষ্টি পড়ে ওদের দুজনের ওপরে। কোমরটা ঘেঁষটে ঘেঁষটে ওরা এগিয়ে আসতে থাকে তাদের দিকেই। হাতে সেই ধারালো কাঠ কাটার যন্ত্রটা। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই মিঠুন আর অনিমেষ সমাদ্দার, কিন্তু না, পারে না। পা দুটো মেঝের সঙ্গে শক্তভাবে আটকে রয়েছে। চিৎকার করতে চাইলেও পারছে না, যেন বোবায় ধরেছে ওদের। এদিকে চারিদিক দিয়েই এগিয়ে আসছে সেই উর্গ। আর মাত্র হাত তিনেক দূরত্ব। হঠাৎ চারপাশে শুরু হয় আগুনের বর্ষণ। মুহূর্তের মধ্যে চারপাশ লাল আগুনের গনগনে আঁচে ভরে ওঠে। শুরু হয় প্রচন্ড রকমের আর্তচিৎকার। পুড়ে ছাই হয়ে যেতে থাকে শরীরগুলো। দরজা জানালাগুলো খসে খসে পড়ে। দৌড়ো মিঠুন, পালা তাড়াতাড়ি। কিন্তু স্যার, আমরা তো যে কাজের জন্য এসেছি সেটা তো সফল হবে না। আগে নিজের জীবন মিঠুন, তারপর সবকিছু। এখন আর এক মুহূর্ত দেরি করলে আগুনে পুড়ে মরবি সম্ভবত। মিঠুন তবুও দাঁড়িয়ে রইল ঠায়। একটা কালো দণ্ড নিয়ে পড়ে চলল মন্ত্র। চারপাশ থেকে আগুনের হলকা ছিটকে ছিটকে লাগছে তার গায়ে। অনেক জায়গা ফোসকা পড়ে গেছে তার। তবুও চোখ বন্ধ করে মন্ত্র পড়া থামাচ্ছে না সে। সেই মন্ত্রের উচ্চারণে আরো বেশি করে যেন জ্বলুনি ধরছে সেই সমস্ত প্রেতাত্মাগুলোর। তারা আরো বেশি হিংস্র হয়ে এগিয়ে এসে মেরে ফেলতে চাইছে ওদের। অনিমেষ সমাদ্দার বেশ কিছুটা দৌড়ে পালিয়ে এসে আবার পেছনে ফিরে আসলো মিঠুনকে নিতে। মিঠুন, মিঠুন, শীঘ্রই এখান থেকে চল। জীবনটা বাঁচাতে হবে মিঠুন। দয়া করে আমার কথাটা শোন, শেয়ার হয়ে বলছি। তবুও মিঠুন নড়চড় করে না তার কথার। মিঠুনের প্রধান কাজ সমস্ত অতৃপ্ত আত্মাদের মুক্তির ব্যবস্থা করা। ও অনিমেষ বাবুর সঙ্গে এখানে এসেছে সেই একই কারণে। কিন্তু এরপরেই ঘটে যায় বিপদ। পিছন থেকে একটা উর্গ এসে ঝাঁপিয়ে পড়ে অনিমেষ বাবুর ওপর। একটা কাঠ কাটার যন্ত্র চেপে বসিয়ে দেয় তার পেটে। প্রচন্ড শব্দ করে নাড়ি ভুঁড়ি আলাদা হয়ে ছিটকে যায় চারিদিকে। তবুও মিঠুন মন্ত্র পড়া থামায় না। তার সমস্ত শরীর আগুনে প্রায় ঝলসে যাচ্ছে, তবুও সে থামে না। একটা একটা করে সেই হিংস্র আত্মাগুলো বাতাসে মিলিয়ে যেতে লাগলো। সে রিক্সাওয়ালার মতো করে। সেই 20-25টি বহুদিনের অতৃপ্ত আত্মাগুলোর প্রায় মুক্তি ঘটে গেছে। বাকি আর দুটো। এমন সময় কারখানার ওপর থেকে একটা কাঠের জানালা আগুনে পুড়ে এসে পড়ে মিঠুনের গায়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে সে। তবুও মৃত্যুর শেষ ভাগ অবধি পৌঁছেও সে মন্ত্র পড়া ছাড়ে না, কিন্তু আর সহ্য করতে পারে না। আগুনে ঝলসানো দেহটা পড়ে যায় সদ্য মৃত অনিমেষ সমাদ্দারের লাশের ওপরে। অগ্নিদগ্ধ হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে জীবনটা ছেড়ে চলে যায় মিঠুন। মন্ত্রশক্তির বলে সেই বাকি দুজন উর্গের মুক্তিপ্রাপ্তি ঘটে। শিবপুরের এই জঙ্গলটা আজকে প্রায় 100 বছর পরেও অভিশপ্ত। গ্রামের লোকেরা কানা ঘোষা বলা বলি করে এখানে নাকি এখনো সেই মৃত শ্রমিকদের আত্মা বসবাস করে। কিন্তু আসল সত্যিটা
কেউ জানে না। এখানে আসলে বসবাস করে মিঠুন আর তার স্যার অনিমেষ সমাদ্দার। তারাই এখন আগলে রেখেছে এই জঙ্গল, এই পরিত্যক্ত কলকারখানা আর রাতের সেই মৃত্যু সম বিভীষিকাকে। তবে মাধব হালদারের মৃত্যুর পর থেকে আর কোনো মানুষের মৃত্যু হয়নি এই জঙ্গলকে ঘিরে। কেবল মাঝে মাঝে দুজনের হাসির শব্দের আওয়াজ পায় জঙ্গলের ধার ঘেঁষে এগিয়ে যাওয়া কোনো গ্রামবাসী। শুনছিলেন সুদেষ্ণা ঘোষের কলমে কারখানায় এক রাত। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে, এবং অবশ্যই এই গল্পটিকে লাইক করুন, শেয়ার করুন নিজের পরিচিত মহলে, এবং এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিন। আজকের গল্পের সমস্ত ভয়েস ওভার এবং ভিএফএক্স এডিটিংয়ে ছিল আমরা পাঁচফোড়ন প্রোডাকশন। আমরা শীঘ্রই ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।